সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রূপালী ব্যাংক লিমিটেড যে নিয়োগ পরীক্ষা 2020 সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের হয়ে গেল তার এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে, অর্থাৎ 20 নভেম্বর 2020 তারিখে যে পরীক্ষাটা তার এমসিকিউ প্রশ্ন সমাধান সম্পূর্ণ সমাধান নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমেই বাংলাতে 10টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হবে জীবন আমার বোন। শিখি কোন ধরনের শব্দ? গণনাবাচক শব্দ। তাহার হাসিতে গান, কান্নায় গান কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। নিচের কোন শব্দটি মুরব্বী সমাজসাহিত্য বুদ্ধিজীবী গণনার যোগ্য নয়? এক কথায় বলা হবে নগণ্য। ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধি দিয়েছে? কাজী নজরুল ইসলাম। আমি যদি পাখি হতাম কোন কালের উদাহরণ? নিত্যবিত্ত অতীত। হেড মৌলবী শব্দটি গঠিত হয়েছে ইংরেজি এবং ফার্সি মিলে। তুমি এত নিচ বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? ঘৃণা। ঢাকায় শব্দটি কোনটি যোগে গঠিত? এটা হবে প্রত্যয় যোগে, ঢাকা যোগায়। আচ্ছা, ইংলিশের প্রথমে ছিল আই এম নট গুড, তারপর প্রিপজিশন বসানো অ্যাড ট্রান্সলেশন হবে, গুডের পরে অ্যাড। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিম্পল সেন্টেন্স? ইন স্পাইট অফ বিং উইক হি ওয়ার্কস হার্ড, মানে হচ্ছে সে দুর্বল থাকা সত্ত্বেও ভালো কাজ করে। এটাতে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এটা সিম্পল সেন্টেন্স হবে। বার্ডস আই ভিউ মিনস হচ্ছে রাফ আইডিয়া, মানে সেটা সম্পূর্ণ আইডিয়া না। হু উইল হেল্প ইউ প্যাসিভ ফর্ম হবে, হু থাকলে বাই হোম হবে, উইল ইউ বি হেল্পড। হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট? দিস ইজ হি স্পিকিং, এখানে হি সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে। তারপরে ছিল আই হ্যাভ গট এ উইক টু ফিনিশ দিস, আমি এক সপ্তাহ সময় পেয়েছিলাম। হুইচ ইজ জাস্ট অ্যাবাউট লং এনাফ, যেটা আমার কাছে যথেষ্ট ছিল, মানে এখানে হুইচ হবে, কমা আছে, কমা না থাকলে দ্যাট ব্যবহার করা যেত। দ্য কোট অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কোন প্লে থেকে নেওয়া হয়েছে? শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস। দ্য অথর অফ দ্য বুক থাউজেন্ড স্প্লেন্ডেড সান, এটা আফগানিস্তানের অথর খালেদ হোসেনের লেখা। ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ দ্যাট সোসাইটিস হ্যাভ কোড অফ বিহেভিয়ার, দ্য ক্যারেক্টার অফ দ্য কোডস অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ক্যান অফেন বি প্রেডিক্টেবল। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার ইউ উড হ্যাভ ফাউন্ড আ গুড সিট, এটা হচ্ছে কন্ডিশনালে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবার ম্যাথে আসবো আমরা। প্রথমে 21 নম্বর যে ম্যাথ, অফ দ্য 50 রিসার্চার ইন আ ওয়ার্ক গ্রুপ 40% উইল বি অ্যাসাইন্ড টু টিম এ অ্যান্ড 60% to team B. However, 70% of the researcher prefers team A and 30% team B. What is the at least possible number of researchers who will not be assigned to team they prefers? মানে হচ্ছে এখানে আমাদের 50 জন রিসার্চার আছে, যাদেরকে টিম এ তে দেওয়া যাবে 20 জনকে, টিম বি তে দেওয়া যাবে 30 জনকে, মানে এটা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রিসার্চার আবার পছন্দ করতেছে, টিম এ পছন্দ করছে 35 জন, টিম বি পছন্দ করতেছে অনলি 15 জন। এখন বলছে কতজনকে তাদের পছন্দের টিম দেওয়া যাবে না। তাহলে প্রথমে আমরা টিম এ এর কথায় আসি, ওখানে আমাদের দেওয়ার সুযোগ আছে 20 জন, পছন্দ করে বসছে 35 জন, তাহলে 15 জনকে দিতে পারবো না। কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু 30 জন দেওয়ার সুযোগ আছে, পছন্দ করছে অনলি 15 জন, তাহলে সেখানে কিন্তু আমরা সবাইকে দিতে পারবো। তার মানে 15 জনকে আমরা তাদের পছন্দ মোতাবেক জায়গায় দিতে পারতেছি না। 22 নম্বর যে ম্যাথটা ছিল এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ নাম্বার, মানে হচ্ছে ক্রমিক সংখ্যা যেটা এক এক করে বাড়ে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ নট অড নাম্বার, মানে নিচের কোনটি বিজোড় হবে না, মানে জোড় হবে। চারটা এরকম এক্সপ্রেশন দেওয়া ছিল। তাহলে প্রথমে আমরা দেখি আচ্ছা, এর মান তো এ থাকলো, মানে প্রথম সংখ্যা যেটা, বি এর মানটা এর থেকে 1 বেশি হবে, সি এর মানটা এর থেকে 2 বেশি হবে, ডি এর মানটা এর থেকে 3 বেশি হবে, ই এর মানটা এর থেকে 4 বেশি হবে। এখন প্রথম এক্সপ্রেশনটা আমরা দেখি, এ বি সি এর মান বসালে এখানে হচ্ছে 3 a প্লাস 1, তাহলে হচ্ছে 3 যদি কোনোটাতে গুণ অবস্থায় থাকে সেটা জোড় বিজোড় যে কোনো একটা হতে পারে। আচ্ছা, তারপরে এ বি প্লাস সি, এটার এক্সপ্রেশনটা আসছে হচ্ছে মান বসাই দিলে এ বি এবং সি এর মান বসালে a স্কয়ার প্লাস 2a প্লাস 2, এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুইটায় -1 আসবে, যেটা অবশ্যই অড নাম্বার হয়ে গেল। আর এসি প্লাস ই, এটা ক্যালকুলেশন করলে একটা অড আসবে, একটা মানে a স্কয়ার প্লাস 4a মাইনাস a আসবে, তার মানে একটা 4 আসবে, একটা জোড় সংখ্যা আসবে, একটা বিজোড় সংখ্যা আসবে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 3, মানে এখানে হচ্ছে আমাদের দুইটা বিজোড় সংখ্যা আসবে। তার অর্থাৎ হচ্ছে যে একটা মানে অড হবে না, সেটা হচ্ছে সি নাম্বারটা এখানে ম্যাচ করে। আচ্ছা, তারপরে 23 নম্বর বলছে সেলিং বার ওপেন এট প্রাইস 10 টাকায় বিক্রি করছে, করে a% লস হয়েছে, এন্ড বার ওপেন এট 12 টাকায় বিক্রি করাতে a% লাভ হয়েছে, তাহলে এর মান কত? তাহলে প্রথমে আমরা কস্ট প্রাইস ধরলাম x থেকে x এর a% বাদ দিলে 10 টাকা হয়, x এর মান হচ্ছে 10/1 - a%। একইভাবে আবার পরে বলছে যে x এর সাথে x এর a% যোগ করলে 12 টাকা হয়, এখানে x এর মান হচ্ছে 12/1 + a%, তাহলে এই দুইটা x ই সমান, আমরা মান বসাই দিলাম, মান বসাই দিলে
আর গুণ করে দিলাম, আর গুণ করলে 22 সমান সমান 2 হচ্ছে। তাহলে আমাদের এর মান হচ্ছে 222/100/11, এটা অ্যান্সার হবে। এই অঙ্কটা একটু কনসেপচুয়াল ছিল। দ্য বেজ অফ আইসোলেস ট্রায়াঙ্গেল মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ দ্য ইকুয়াল সাইডস মানে আরো যে দুইটা সাইড আছে একটা হচ্ছে 12 সেন্টিমিটার। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল টু ভার্টিক্স অফ দ্য ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেলের ভার্টিক্সে দিয়ে যাচ্ছে এরকম একটা বৃত্তের হচ্ছে রেডিয়াস কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান, এক বাহু থাকে হচ্ছে অসমান। তাই আমাদের এবি মানে যেটা সমান দুই বাহু, একটা হচ্ছে 12 আর বিডি হচ্ছে 3 মানে বিসি টোটাল হচ্ছে আমাদের 6। যে এ থেকে আমি যদি একটা লম্ব টানি ইডি তাহলে অবশ্যই বিডি অর্ধেক হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজে, তাহলে 3 হবে। তাহলে এখানে আমাদের এ ও মানে বৃত্তের হচ্ছে এটা ব্যাসার্ধ ও কেন্দ্র, ও বি সমান সমান আমি ধরে নিলাম আর, আর ওডি সমান সমান ধরে নিলাম এক্স। তাহলে এডি হবে, এডি কে ধরে নিলাম এইচ, তাহলে সেটা এক্স আর আর এর যোগফল হবে। তাহলে এক্স এর মান হচ্ছে এইচ মাইনাস আর। তাহলে এখানে আমাদের এ বি ডি যে সমকোণী ত্রিভুজ আছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলে এইচ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3 স্কয়ার সমান সমান 12 স্কয়ার। তাহলে এখানে এইচ এর মান আমরা পাবো √135। একইভাবে আমরা আবার যদি ছোট যে ত্রিভুজ ওবিডি এটার হচ্ছে অতিভুজ হচ্ছে ওবি মানে আর, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার এক্স স্কয়ার। সেখানে আমরা এখানে এক্স এর মান বসাই দিলে হচ্ছে এইচ মাইনাস আর বসাই দিলাম মান। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে আর এর মান 144 ডিভাইডেড বাই 2 ইন্টু √135। তাহলে আমরা √135 দিয়ে যদি উপরে আরেকটা গুণ করি তাহলে নিচের রুটটা উঠে যাবে। তাহলে হচ্ছে আমাদের আর এর মানটা হবে হচ্ছে 144, এখানে 3 আর ওখানে 3 আসলে কি হবে আমাদের 135 কে ভিতর 9 গুণন 15 দিয়ে দিলে আমাদের 3 কে বের করে নিয়ে আসা যায়। তাহলে এখানে আর এর মান হচ্ছে আমরা কাটাকাটি করলে 8√15 ডিভাইডেড বাই 5 মানে পেয়ে যাব, এটা অ্যান্সার। আচ্ছা, এর 25 নম্বর বলছে জার কন্টেন্টস মিল্ক এন্ড ওয়াটার 5:1 if quantity of milk is more than that of water by 8 liters what is the quantity of water। মানে হচ্ছে মিল্ক এবং ওয়াটারের 5:1 রেশিও, বলছে যে মিল্ক হচ্ছে 8 লিটার বেশি আছে, তার মানে 5x থেকে আমরা যদি x বাদ দেই তাহলে 8 লিটার, x এর মান হচ্ছে তাহলে আমাদের 2, তার মানে ওয়াটার আছে 2 লিটার। আচ্ছা 26 নম্বর বলছে সাম অফ মানি অ্যামাউন্ট 460 in 3 years and 500 in 5 years। তাহলে কত টাকা পার অ্যানাম পার্সেন্টেজটা রেটটা বের করতে বলছে। তাহলে 2 বছরের সুদ হচ্ছে আমাদের 40 টাকা, তাহলে 1 বছরের সুদ 20 টাকা, 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে আসল হচ্ছে আমাদের 400 টাকা, তাহলে 420 টাকাতে মানে 400 টাকার পর 20 টাকা সুদ, তাহলে 5% হচ্ছে অ্যান্সার। 27 নম্বর বলছে সাম অফ দ্য 3 পজিটিভ ইন্টিজার্স সেম অ্যাজ দেয়ার প্রোডাক্ট দি স্মলেস্ট অফ দিস 3 ইন্টিজার্স। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এগুলো সবসময় 1 থেকে 9 এর ভিতরেই থাকে। তিনটা সংখ্যার গুণফল 1 2 3 গুণ করলে 6 হবে, 1 2 3 যোগ করলে 6 হবে, ছোটটা হচ্ছে 1 হবে। 27 নম্বর বলছে 28 নম্বর হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট ইফ এ কার দ্যাট হ্যাজ রেগুলার প্রাইস অফ 30 লাখ টাকা সোল্ড 27,90,000 টাকা বিক্রি করছে। তার মানে ডিসকাউন্টের রেট কত, তার মানে সে কম বিক্রি টাকা পাইলো কত, ডিসকাউন্ট হলো 2,10,000 টাকা, কত টাকাতে 30,000 টাকা, 100 দিয়ে গুণ দিলে আমরা পাবো 7%। আচ্ছা 29 নম্বর বলছে দ্য অ্যাভারেজ অফ এ বি সি ইজ 6 অ্যান্ড এ মাইনাস বি 4, এ বি 21 হলে সি এর মান কত। এ প্লাস বি প্লাস সি মানে 18 হবে, কারণ এ বি সির অ্যাভারেজ যদি 6 হয় 3 দিয়ে গুণ হবে, এ বি সমান সমান 21 আর হচ্ছে এ মাইনাস বি সমান সমান 4, তাহলে বি এর মান এ মাইনাস 4। এখন আমরা বি এর মানটা 2 নং সমীকরণে বসাই দিলাম, তাহলে এখান থেকে এ এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 7 একটা হচ্ছে 3 -3। তাহলে এ যদি 7 হয় তাহলে বি হবে মাইনাস হচ্ছে 3, তো সেইভাবে মান বসাই দিলে আমরা একটা পাবো 8, একটা পাবো হচ্ছে 28। তাহলে এখানে অ্যান্সারে আছে 8, সুতরাং আমরা 8 কেই অ্যান্সার করব। 30 নম্বর বলছে if the x is an even number what is the difference between smallest even number greater than 5x plus 6 and largest even number less than 3x plus 9। একটু কনসেপচুয়াল ম্যাথটা বলছে এখানে x ইভেন নাম্বার, তাহলে 5x plus 6 এইটাও ইভেন নাম্বার হবে, মানে 5 তো অড আর x তো ইভেন, তাহলে অড ইভেন গুণ করে আবার ইভেন দিয়ে যোগ করলে সেটা ইভেন হয়ে যায়। তাহলে আমাদের স্মলেস্ট ইভেন নাম্বার হচ্ছে যে এর থেকে যে কোনো সংখ্যার থেকে 2 যোগ করলে মানে তার মানে এর থেকে একটা গেটার ইভেন নাম্বার লাগবে, মানে মিনিমাম গেটার, মানে তার থেকে 2 যোগ করলে পরবর্তী ইভেন নাম্বারটা পাওয়া গেল, তাহলে এটা হবে 5x plus 8। একইভাবে 3x plus 9 এটা কিন্তু অড নাম্বার, এই যে অড গুণন ইভেন প্লাস অড, তাহলে অড নাম্বার হচ্ছে। একইভাবে লার্জেস্ট ইভেন নাম্বার এটার থেকে মানে 1 কম, মানে হচ্ছে আমাদের
কোনো বিজোড় সংখ্যা থেকে 1 কম হলে সেটা ইভেন নাম্বার হয়। তাহলে এই দুইটার বিয়োগফল কত? বিয়োগ করলে 2x হবে, এটাই অ্যান্সার। এবার আমরা আসি জেনারেল নলেজ পার্টে। দ্য টার্গেট ইয়ার অফ অ্যাচিভিং এসডিজি 2030, এটা লার্জেস্ট ইকোনমিক জোন বাংলাদেশে হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন চট্টগ্রামে। হুইচ কান্ট্রি ফার্স্ট ইন্ট্রোডিউস পেনশন? জার্মানি। ব্যাডমিন্টন খেলা কোন দেশের? এটা সঠিক উত্তর ওখানে পাওয়া যাচ্ছে না, এটা আসলে ইন্দোনেশিয়া হবে। যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। হু ইজ দ্য রেগুলেটর মাইক্রোফিন্যান্স অথরিটি? রেগুলেটর হচ্ছে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এমআরএ। ফার্স্ট কান্ট্রি ভোটিং নিউজিল্যান্ড, এটা। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ডিউরেশন হচ্ছে 15 বছর। আচ্ছা, আর হুইচ বাংলাদেশ ইউটিউবের কো-ফাউন্ডার ছিল? এটা জাভেদ করিম। আর হচ্ছে আমাদের ব্লু প্ল্যানেট বলা হয় হচ্ছে আর্টকে, পৃথিবীকে। এখন আমরা আসি যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস যে পার্ট ছিল সেটাতে। বলছে অ্যান এনপিভি প্রোফাইল ফর সিঙ্গেল প্রজেক্ট। এনপিভি প্রোফাইল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বিভিন্ন রেট অ্যাপ্লাই করে করে আমরা হচ্ছে এনপিভি বের করাটাকে মূলত এনপিভি প্রজেক্ট বলি, এনপিভি প্রোফাইল বলি। এনপিভি প্রোফাইলটা সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হবে, এটা আপওয়ার্ড স্লোপিং হওয়ার সুযোগ নেই, এটা সবসময় উপর থেকে নিচের দিকে যাবে। তার মানে এটা হচ্ছে যে আমরা ডিসপ্লেস দ্য এক্সপেক্টেড এনপিভি ফর প্রজেক্ট অ্যাট এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট ডিসকাউন্ট রেট, অর্থাৎ ডিফারেন্ট ডিসকাউন্ট রেটে এনপিভি কত হবে তার প্রোফাইল লিস্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের এনপিভি প্রোফাইল। আচ্ছা, 42 নম্বর ছিল হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট এনপিভি অ্যান্ড আইআরআর ইজ ফলস? নিচের কোনটি এনপিভি এবং আইআরআর নিয়ে ফলস হবে? প্রথমটা ছিল যে দ্য প্রজেক্ট দ্যাট গিভস এনপিভি 0 ইজ প্রজেক্ট আইআরআর। এনপিভি বলতে বোঝায় হচ্ছে যে আমাদের যত টাকা আউটফ্লো হলো তার প্রেজেন্ট ভ্যালু এবং ইনফ্লো যেটা চলে গেছে তার প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে, তো যে এনপিভির যে রেট ধরে ক্যালকুলেশন করলে ইনফ্লো এবং আউটফ্লো দুইটা সমান হবে সেটাকে বলা হয় হচ্ছে আইআরআর। তার মানে সেই হিসাবে প্রথম মানে স্টেটমেন্টটা আমাদের ঠিক আছে। আচ্ছা, আর আইআরআর ডিসকাউন্ট ইকুয়েটস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, এটা ঠিক আছে, কারণ আমরা জানি আইআরআর যে রেটে আইআরআর হবে সেটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানেই হচ্ছে যে ইনফ্লো এবং আউটফ্লো যে রেটে সমান হয় সেটাকে বলা হয় আইআরআর। আচ্ছা, এখানে 3 নম্বর যেটা বলছে ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ইফ দ্য এনপিভি মেথড আইআরআর মেথডস কনফ্লিক্টিং র্যাঙ্কিং ইউ শুড ইউজ আইআরআর, এটা আসলে কোনো বেসিক ভিত্তি না। আমাদের এনপিভি আইআরআর এর ভিত্তিতে যদি আমরা প্রজেক্ট চুজ করি যে কোনো একটা আমরা নিতে পারি। 4 নম্বর যেটা বলছে দ্য এনপিভি মেথডস অ্যাসিউম দ্যাট দ্য ক্যাশ ফ্লো উইল বি রিইনভেস্টেড অ্যাট কস্ট অফ ক্যাপিটাল হোয়ার আইআরআর র্যাঙ্কিং অ্যাসিউম implicitly that cash flow will be reinvested at IRR. এনপিভি সবসময় কস্ট অফ ক্যাপিটাল উপর গুরুত্ব দেয়, আইআরআর যেটা রেট মানে ইন্টারনাল রেট অফ রেট সেটা আইআরআর রেটের পুরোই গুরুত্ব দেয়, সেই রেটে ইনভেস্ট করার কথা বলে। তাহলে এখানে আমাদের সি নম্বরটা ফলস হচ্ছে। 43 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং উড নট ইমপ্রুভ কারেন্ট রেশিও, কোনটি কারেন্ট রেশিওকে বাড়াবে না? আচ্ছা, তাহলে যদি শর্ট টার্ম আমরা যদি কোনো বড় শর্ট টার্ম অ্যাডিশনাল ফিক্সড অ্যাসেট মানে আমরা যদি কোনো টাকা ধার করি তাহলে অবশ্যই সেটা বাড়বে, মানে কারেন্ট রেশিও অবশ্যই বাড়বে। যদি আমরা লং টার্ম ডেট করি তাহলে লং টার্ম ডেটের সাথে কোনো কারেন্ট রেশিওর কোনো সম্পর্ক নাই। আবার কমন স্টক সেল করলে নগদ টাকা আসবে, সেটার ক্ষেত্রেও আমাদের হচ্ছে এসে বাড়বে। আবার ফিক্সড অ্যাসেট সেল করলেও আমাদের হচ্ছে টাকা আসবে, কারেন্ট রেশিও বাড়বে। আচ্ছা, তারপরে বলছে যে ডিটারমাইন দ্য ফার্মস টোটাল অ্যাসেট টার্নওভার ইফ ইট ইজ প্রফিট মার্জিন 10%, টোটাল অ্যাসেট 5 মিলিয়ন এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%। অ্যাসেট টার্নওভার আমাদের বের করতে হবে। এখানে রিটার্ন অন ইকুইটি অ্যাসেট দেওয়া আছে, সেলস বাই অ্যাসেট গুণন 100 দিলে আমরা রিটার্ন অন অ্যাসেট পাবো। তাহলে এখানে আমাদের 20% দেওয়া আছে, সেলস দেওয়া নাই, অ্যাসেট দেওয়া আছে 5 লক্ষ, তাহলে আমাদের সেলস আমরা বের করতে বলতে 10 লক্ষ টাকা। আবার প্রফিট মার্জিন হচ্ছে নেট প্রফিটকে সেলস দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখান থেকে আমরা নেট প্রফিট সেলস বের করলাম, সেটা বসাই দিলে আমরা নেট প্রফিট পাবো হচ্ছে 1 লক্ষ টাকা। এখন অ্যাসেট টার্নওভার হচ্ছে যে নেট প্রফিটকে আমরা অ্যাসেট দিয়ে ভাগ করব, তাই নেট প্রফিট 1 লক্ষ টাকা, ওখানে হচ্ছে 5 মিলিয়ন দিয়ে গুণন 100 দিলে আমাদের 2% আসছে। আচ্ছা, 55 নাম্বার কি বলছে যে কোম্পানি হ্যাজ টোটাল অ্যাসেট 20 লক্ষ টাকার এখানে অ্যাসেট আছে, 20 লক্ষ টাকার অ্যাসেটের মধ্যে হচ্ছে আমাদের লং টার্ম অ্যাসেট আর 9 লক্ষ টাকা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার ইকুইটি আছে, আর ডেট আছে 9 লক্ষ টাকা। কোম্পানির টোটাল ডেট টু অ্যাসেট রেশিও কত? আমরা এখানে অ্যাসেট 20 লক্ষ টাকা, লাইবিলিটি যে 9 লক্ষ মানে ওনার সিকিউরিটি 9 লক্ষ টাকা থাকে, তার মানে লাইবিলিটিস আছে 11 লক্ষ টাকা। তাহলে আমাদের 11 লক্ষ টাকা লাইবিলিটিস থাকা মানে আমাদের কি বলছে যে টোটাল ডেট টু অ্যাসেট, তাহলে 11 লক্ষ টাকা ডিভাইডেড বাই মানে হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা টোটাল দিলে 55% হচ্ছে, এটা আমাদের রেশিওটা।
46 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইউ উইল নট কনসিডার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টা হচ্ছে আমি যখন কোনো কর্পোরেশনের ম্যানেজার হব বা বড় কোনো কিছুতে দায়িত্ব পালন করব, তখন আমার নিজের স্বার্থ দেখব না হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ দেখব, এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেই ক্ষেত্রে আমাদের এই ডিসক্লোজার্স অফ কনফ্লিক্ট, প্রায়োরিটি ট্রানজাকশন এগুলো সবই দেখতে হয়, শুধু রেফারেল ফিটা আমাদের এখানে দেখার দরকার হয় না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইমপ্লিসিট কস্ট। ইমপ্লিসিট কস্টের এক্সাম্পল কোনগুলো সেইগুলো বলছে। ইমপ্লিসিট কস্টের মানে মূল কথা হচ্ছে যেখানে টাকার কোনো লেনদেন হবে না, সেটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। ডিভিডেন্ড দিলে আমাদের হবে টাকার লেনদেন। পেমেন্ট মেড টু ওয়ার্কার্স হু আর আনপ্রোডাক্টিভ, টাকা দিলে এখানে লেনদেন হবে। আনকম্পেনসেটেড সার্ভিস অফ দ্য স্পাউস ফার্মস ওনার্স, মানে আমাদের ফার্মের ওনার স্পাউসে কিছু আনকম্পেনসেট মানে টাকা দেওয়া হয়নি, তাহলে এইটাই হচ্ছে ইমপ্লিসিট কস্টের উদাহরণ, মানে যেখানে টাকার কোনো লেনদেন নাই। 48 নম্বর বলছে আন্ডার ড্যাশ প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই ইন্টারেকশন অফ টোটাল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন দ্য মার্কেট। এটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের প্রশ্ন, সেটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে প্রাইসটা ডিটারমিনেশন হয়, তাহলে পারফেক্ট কম্পিটিশন হয়। মনোপলিতে একচেটিয়া মার্কেট। আচ্ছা, তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। স্যাম্পলিং, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন। স্যাম্পলিং এররটা বিষয়টাকে একটু বলি। স্যাম্পলিং এরর হচ্ছে আমরা যদি স্যাম্পল সিলেকশন করতে ভুল করি তাহলে আমাদের স্যাম্পলিং এরর হবে। যদি আমরা বেশি স্যাম্পল সিলেকশন করি তাহলে কম এরর হবে, কম স্যাম্পল সিলেকশন করলে আমাদের বেশি এরর হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে বলছে স্যাম্পলিং এরর ইজ আনরিলেটেড টু স্যাম্পল সাইজ, না স্যাম্পল সাইজের সাথে এটা রিলেটেড। স্যাম্পলিং বিকাম প্রোগ্রেসিভ লার্জার স্যাম্পল সাইজ, না লার্জার স্যাম্পল সাইজ নিলে স্যাম্পলিং এররটা কমে আসে। স্যাম্পলিং এরর বিকাম প্রোগ্রেসিভ লার্জার স্মলার স্যাম্পল সাইজ নিলে সম্ভাবনা থাকে যে আমাদের হচ্ছে স্যাম্পলিং এরর হতে পারে, কিন্তু আমরা যদি বেশি লার্জার স্যাম্পল সাইজ নিই তাহলে স্যাম্পলিং এররটা অবশ্যই কমে আসবে, এটাই হচ্ছে ট্রু আমাদের। 50 নম্বর বলছে ম্যান সেভস 200 টাকা করে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার এবং 5% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে টাকাটা রাখছে, তাহলে 3 বছর পরে সে কত টাকা পাবে। তাহলে হচ্ছে এখানে আমাদের প্রথম বছর সে 210 টাকা পাবে, এই 210 টাকা আরো 200 টাকা রাখলো, 410 টাকা হবে, সেটা ক্যালকুলেশন করলে 5% 430 টাকা হবে। থার্ড ইয়ার শেষে এই 430 টাকার সাথে আরো 200 টাকা যোগ করে 5% এটা ক্যালকুলেশন করলে 662 টাকা 0.02 হবে। আচ্ছা, তারপর বলছে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন অফ অ্যাসেন্ডিং অর্ডার। এখানে 4টা ফ্র্যাকশন দেওয়া আছে, 4টা ফ্র্যাকশনকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে ছোট থেকে আমরা বড়তে সাজাবো। তাহলে এখানে আমরা যদি লসাগু করে নিই তাহলে 24 লসাগু হবে। 7 নম্বরটাতে আমরা যদি মিলাই নিই তাহলে দেখা যাচ্ছে যে উপরে 14, 15, 18, 52 এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে উপরে দিতে, তাহলে ডি নম্বর হবে অ্যান্সার। আচ্ছা, 52 নম্বর বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস, টাকা হচ্ছে আমাদের 60,000 এবং প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হচ্ছে 50, তাহলে এনপিভি কত। এনপিভি দুইটার পার্থক্য করলে হয়, এনপিভি হয়ে যায় 10,000 টাকা হবে। আচ্ছা, তারপর 53 নম্বর বলছে কোম্পানি মাইট প্রিফার রেইজ ডেট ক্যাপিটাল রাদার দ্যান ইকুইটি ক্যাপিটাল ইন অর্ডার টু। কখন ডেট ক্যাপিটাল বেশি করে একটা কোম্পানি মানে নিতে পছন্দ করবে ইকুইটি ক্যাপিটালের থেকে। আচ্ছা, প্রথম বলছে রিডিউস টু রিস্ক অফ ব্যাংক্রাপসি, ডেট ক্যাপিটাল বেশি নিলে তারা ব্যাংক্রাপসি হওয়ার সম্ভাবনা থাকবে, সুতরাং এটা হবে না। রিএশিওর শেয়ার হোল্ডারকে রিএশিওর করার কিছু নাই, কারণ হচ্ছে যে ডেট ক্যাপিটাল বেশি নেওয়া মানে শেয়ার হোল্ডাররা আরো বেশি টেনশনে থাকবে। ট্যাক্স কমানোর জন্য ডেট ক্যাপিটাল নেওয়া যায়, কারণ এইটার যে ডেটের যে হচ্ছে আমাদের সুদ থাকে, সেই সুদটা কিন্তু ইনকাম থেকে বাদ দিয়ে তারপরে ট্যাক্স হয়। এই জন্য হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমরা এই ডেট ক্যাপিটাল বেশি করে নিতে পারে কোম্পানি চাইলে। 54 নম্বর বলছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ বন্ড ইফ ইট ইজ বন্ড 1 year to maturity 4% কুপন সেমি অ্যানুয়ালি পার ভ্যালু অফ টাকা 100 and yield to maturity 6%। মানে হচ্ছে বন্ডের প্রাইসটা হচ্ছে আমাদের সুদ সহ 106 টাকা হবে, সেটা 1 বছরে সেমি অ্যানুয়ালি কনভার্ট করে নিয়ে আসতে হবে, তাহলে 4% তখন 2% হয়ে যাবে, তাহলে 0.0212, আর হচ্ছে বছর 1 বছর তখন 2 বছর হয়ে যাবে, তাহলে এটা ভাগ করলে আমাদের 101 টাকা হচ্ছে। আচ্ছা, তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু, মানে এখানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট নিয়ে কথা বলছে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের কথাটা বলে রাখি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা বছর হোক বা কয়েক মাসের জন্য হোক, ইনকাম এবং এক্সপেন্স শো করবে এবং হচ্ছে সেটার লাভ ক্ষতি নির্ণয় করবে। সেই এই নাম্বারটা হচ্ছে পারফেক্ট। এটা দুইটা কথা এখানে আছে যে পার্টিকুলার টাইম পিরিয়ড, একটা পয়েন্ট ইন টাইমে যেটা হয় সেটা হচ্ছে ব্যালেন্স শিট, মানে আমরা একদিনে হিসাব করে দেখবো আমাদের সম্পদ দায় কত আছে, কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য হবে। আর রেন্টাল ইনকাম
এটা কখনো এক্সপেন্ডিচার হতে পারে না। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম অবশ্যই খরচ, এটা ইনকাম হতে পারে না। 56 নম্বর বলছে ফ্যামিলিয়ারাইজিং নিউ এমপ্লয়িজ টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য অর্গানাইজেশন ইজ কল্ড। নতুন একজন এমপ্লয়িকে অর্গানাইজেশনে নিয়োগ দিলে যে তার রুলস রেগুলেশনের সাথে পরিচিত করে দেওয়ার জন্য যে প্রসেসটা সেটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকশন প্রসেস। এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা টার্ম। ইন্ডাকশন মানে হচ্ছে তাকে একটু মানে সোজা বাংলায় হিট করে নেওয়া আর কি। আচ্ছা 57 নম্বর বলছে রিলেটিভ ওর্থ অফ এ জব নোন অ্যাজ। রিলেটিভ ওর্থ মানে একটা জবে কি কি প্রয়োজন আছে, কি কি কোয়ালিটি দরকার, কি এইগুলো অ্যানালাইসিস করা বা এগুলো ইভালুয়েশন করাটার নামে হচ্ছে রিলেটিভ ওর্থ অফ দ্য জব। তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে জব ইভালুয়েশন করা। আচ্ছা এটা ম্যানেজমেন্টের একটা টার্ম। 58 নম্বর বলছে দ্য কম্বিনেশন অফ পিয়ার সুপিরিয়র সাবঅর্ডিনেট অ্যান্ড সেলফ রিভিউ অ্যাপ্রেজাল ইজ নোন অ্যাজ। মানে হচ্ছে যে সবাই মিলে মানে পিয়ার রিভিউ, সুপিরিয়র রিভিউ, সাবঅর্ডিনেট রিভিউ, সেলফ রিভিউ এগুলো সব একসাথে কি বলে? এগুলো 360 ডিগ্রি অ্যাপ্রেজাল নামে পরিচিত এটা। আচ্ছা 59 নম্বর বলছে মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল কস্ট মিলে কি হবে? এটা মার্জিনাল বেনিফিট মার্জিনাল কস্ট মিলে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। এটা ইকোনমিক্সের একটা টার্ম। আর 60 নম্বর বলছে নরমেটিভ ইকোনমিক্স ডিল উইথ। নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে যে আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করবে। হোয়াট শুড বি, কি করা উচিত মানে কি হওয়া উচিত আর কি। আচ্ছা 61 নম্বর বলছে সেটিরাস প্যারিবাস। এটার হচ্ছে মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে সবকিছু কনস্ট্যান্ট ধরে নিতে হবে, হোল্ডিং আদার থিং কনস্ট্যান্ট, এটা একটা ল্যাটিন ওয়ার্ড আর কি। 61 নম্বর হচ্ছে ইডিএম, এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের ব্যাপারে, যে মার্কেটে ইলাস্টিক ডিমান্ড যখন 0 হবে তার মানে এটা হচ্ছে ইনইলাস্টিক, যদি 1 হয় তাহলে পারফেক্টলি ইলাস্টিক হবে, তাহলে এটা পারফেক্টলি ইনইলাস্টিক হবে। আচ্ছা 63 নম্বর বলছে মেজার্স অফ স্যাটিসফ্যাকশন ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের স্যাটিসফ্যাকশন মেজারকে বলা হয় ইউটিলিটি, উপযোগ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ক্যারেক্টার্স ইন ডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে একজন যে ভোক্তা সে দেখা যাচ্ছে যে এক বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্টে বা একই প্রোডাক্টে বিভিন্ন ধরনের সে ইউটিলিটি পাবে, সেটার একটা কার্ভ টানাটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। সেই ইনডিফারেন্স কার্ভটার বলছে যে নিচের কোনটি সত্য নয়। ইনডিফারেন্স কার্ভ অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং হয়, এটা হচ্ছে ইন্টারসেক্ট করতেও পারে নাও পারে। আবার হচ্ছে কনভেক্স ইন অরিজিন, এটা কনকেভ ইন অরিজিন, কনকেভ মানে হবে কনকেভ লেন্সের মতো হয় মানে শুরুতে। আচ্ছা দ্য কস্ট হুইচ ইজ ইনকার্ড ইন দ্য পাস্ট ক্যান নট বি চেঞ্জড বাই ডিসিশন দেয়ার অফ ক্যান নট বি রিকভার্ড। মানে যে খরচটা হয়ে গেছে যেটা রিকভারি করারও সুযোগ নেই এবং বর্তমানে কোনো ডিসিশন নিলে সেই কস্টের উপরে কোনো প্রভাব পড়বে না, সেই কস্টকে কি বলা হয়? এটা অ্যাকাউন্টিং একটা টার্ম সাঙ্ক কস্ট, অর্থাৎ এটা ডুবে গেছে, এটা নিয়ে আর কোনো মানে এটা যতই ডিসিশন আমরা অন্য নেই না কেন এই টাকা আর উঠে আসবে না। আচ্ছা 66 নম্বর বলছে দ্য ডিগ্রি অফ ইনইকুয়ালিটি অফ দ্য ইনকাম ডিস্ট্রিবিউশন ক্যান বি মেজার্ড বাই। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা টার্ম, গিনি কোএফিসিয়েন্ট আছে যেটা দিয়ে আমরা ডিগ্রি অফ ইনইকুয়ালিটি বের করতে পারি ইনকাম ডিস্ট্রিবিউশনের। আচ্ছা 67 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ বেস্ট সুট ফর ডাব্লিউটিও। ডাব্লিউটিও এর সাথে কোন স্টেটমেন্টটা ভালো যায়? ডাব্লিউটিও আগে ছিল গ্যাট, গ্যাট থেকে পরে ডাব্লিউটিও হয়ে গেছে। আচ্ছা 68 নম্বর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এক ধরনের কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটিস ধরায়। 69 নম্বর বলছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্রুয়াল কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল এন্ড বিজনেস ট্রানজাকশন ইজ রেকর্ডেড। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এর মূল কনসেপ্ট হচ্ছে ট্রানজাকশন হলে সেটা আমাদের রেকর্ড করতে হবে, সেটা আমাদের ক্যাশ লেনদেন হোক বা না হোক সেটা কোনো ব্যাপার না। আচ্ছা তারপরে বলছে হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি পারচেজ অফিস ইকুইপমেন্ট, যদি আমরা পারচেজ করি 2800 টাকা দিয়ে অন অ্যাকাউন্টে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে 2800 টাকা। আচ্ছা তারপরে 71 নম্বর ছিল হোয়াট ইজ দ্য আইপিও, হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, শেয়ার বাজারে যখন নতুন কোনো কোম্পানি আসে তখন ইনিশিয়াল পাবলিক অফারিং তারা দেয়। 72 নম্বর বলছে প্রজেক্ট হুজ অ্যাকসেপ্টেন্স ডাজ নট প্রিভেন্ট অর রিকোয়ার অ্যাকসেপ্টেন্স ওয়ান অর মোর অল্টারনেটিভ প্রজেক্ট ইজ রিফার্ড টু। মানে একটা প্রজেক্টের গ্রহণ করা বা হচ্ছে না নেওয়া এটার ক্ষেত্রে অন্য প্রজেক্ট কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেগুলোকে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বলে। আর যেগুলো প্রভাব বিস্তার করতে পারে সেগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বলে। আচ্ছা দ্য টাইপ অফ চেক ক্যান বি এনক্যাশড বাই ডিপোজিটিং ইন অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট পেই চেক হবে, শুধু অ্যাকাউন্টে জমা দিলেই সে চেকের টাকা মানে কালেকশন করা যায়। হুইচ ইজ দ্য গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, জীবন বীমা কর্পোরেশন বাংলাদেশে হচ্ছে গভর্নমেন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কাজ করে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস ইউজুয়ালি হ্যাজ ডেবিট ব্যালেন্স, নিচের কোনটির ডেবিট ব্যালেন্স থাকে? ক্যাশের সবসময় ডেবিট ব্যালেন্স থাকবে, কারণ পকেটে যত টাকা আছে তার থেকে বেশি খরচ করা সম্ভব না। 76 বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 700 রিসিভেবল আফটার 2 ইয়ার্স 8% ডিসকাউন্ট রেট। 8% ডিসকাউন্ট রেটে 2 ইয়ার্সে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো হচ্ছে 600 টাকা হবে। আচ্ছা তারপরে হচ্ছে বলছে ফাদার অফ ম্যানেজমেন্ট হেনরি ফেওল,
টেকনিক্যাল নলেজ কোনটি? এমএস এক্সেল জানা। নিচের কোনটি স্ট্যান্ডিং পলিসি মানে দীর্ঘদিন থেকে যাবে সেটা হচ্ছে পলিসি হবে। হাউ মেনি টাইপস অফ কোঅপারেটিভ সোসাইটি ক্যান বি ফর্মড অ্যাকর্ডিং টু দ্য কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2001? 4 ধরনের সমবায় সমিতি করা যাবে 2001 এর সমবায় সমিতি আইন অনুসারে। তো সুপ্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টে জানালে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরো খুশি হব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।